গতকালই সুপ্রিম কোর্টে আপনারা জানেন এসআইআর মামলায় শুনানি হয়েছে এবং একগুচ্ছ নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে। আর আজকে দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের ডাকে বৈঠক রয়েছে, যে বৈঠকে এ রাজ্য থেকে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল তিনিও অংশ নিচ্ছেন। কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, মূলত কি নিয়ে এই বৈঠক? দেখো, জানিয়ে রাখি যে পর্যায়ে এখন এসআইআর চলছে, এখনো পর্যন্ত কিন্তু এসআইআর তরফ থেকে কবে একদম ফাইনাল ভোটার লিস্ট তৈরি হবে এবং কবে বেরোবে সেটা কিন্তু এখনো নোটিফিকেশন আসেনি। যেমন এই বিষয়টা রয়েছে এসআইআর প্রক্রিয়া, অন্যদিকে কিন্তু ভোট প্রক্রিয়া নিয়েও কিন্তু আজকে এই আলোচনা রয়েছে। অন্যদিকে জানিয়ে রাখি সিইও মনোজ কুমার আগরওয়াল যখন কাল রাতেই উড়ে দিল্লিতে এবং এই বৈঠকে অংশগ্রহণ করবেন। বৈঠক বেশ কিছুক্ষণ চলবে, কারণ যেমন এসআইআর প্রক্রিয়া রয়েছে, অন্যদিকে বলে রাখি যেমন ৮,৫০৫ জন যে নতুন যে রাজ্যের তরফ থেকে দেওয়া যারা যে সমস্ত মাইক্রো অবজারভার তাদেরও প্রশিক্ষণের ব্যাপার রয়েছে। কিন্তু কমিশনের বক্তব্য যে যাদের মনে করবে কমিশন যে তারা কাজ করার ক্ষেত্রে উপযুক্ত, তাদেরই কিন্তু তারা সেই কাজে অংশগ্রহণ করতে পারবে। অন্যদিকে জানিয়ে রাখি যে সমস্ত মাইক্রো অবজারভার এখন কাজ করছেন তারা কিন্তু এখন শুনানিতে নেই, তারা কিন্তু রোল অবজারভারদের তারা সাহায্য করছেন তথ্য যাচাইয়ের ক্ষেত্রে। অর্থাৎ এই ৮,৫০৫ জন কারা কিভাবে ব্যবহার করা হবে তাদেরকে, এটা নিয়ে এখন সব থেকে বড় প্রশ্ন। অন্যদিকে জানিয়ে রাখি যে সমস্ত যে ভোট প্রক্রিয়া, কারণ মনে করা হচ্ছে যে 14ই ফেব্রুয়ারি যদি শুনানি সময় লাগে, তারপর আবার স্ক্রুটিনি 7 দিন, সেক্ষেত্রে কবে তাহলে ফাইনাল ভোটার লিস্ট বেরোবে? ফাইনাল ভোটার লিস্ট যদি ফেব্রুয়ারি মাসের মধ্যে না বেরোয়, একদম শেষ প্রান্তে গিয়ে, তারপরে কিন্তু ভোটের যে নির্ঘণ্ট প্রকাশ করা সেটা একটা সমস্যা হতে পারে। কারণ ভোটের নির্ঘণ্ট প্রকাশ করার আগে কিন্তু কমিশনের ফুল বেঞ্চ একবার অবশ্যই যে রাজ্যের নির্বাচন থাকে সেই রাজ্যে তারা আসে এবং তারপর তারা ফিরে গিয়ে কিন্তু তারপর ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হয়। অন্যদিকে জানিয়ে রাখি যে ভোটের নির্ঘণ্ট যদি প্রকাশ হতে হতে একদম মার্চ মাসের, যদি এর আগে কমিশন যেমন জানিয়েছিল যদি এই কারণে যদি আরেকটু দেরি হয়ে যায়, তাহলে কত দফায় নির্বাচন হবে, এটা নিয়ে সব থেকে বড় প্রশ্ন। কত কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন হবে, এই সমস্ত কিছু প্রশ্নই কিন্তু উঠে আসছে এবং সেই সমস্ত প্রশ্নেরই উত্তর করছে আজকে কমিশনে কিন্তু বৈঠক রয়েছে এবং দিল্লিতে নির্বাচন কমিশনের বৈঠক রয়েছে এবং খুব স্বাভাবিক যেমন শুনানি চলছে এবং ৮,৫০৫ জন যেমন অফিসারদের পাওয়া গেছে, তবে কমিশনের বক্তব্য বেশিরভাগই হচ্ছে লোয়ার ডিভিশন ক্লাস এবং আপার ডিভিশন ক্লাস অফিসারের সংখ্যা কম রয়েছে। সেক্ষেত্রে কমিশন তাদের কিভাবে ব্যবহার করবে এখন সব থেকে বড় প্রশ্ন। এবং তারপরে কবে ফাইনাল ভোটার লিস্ট বেরোবে, ২৮শে ফেব্রুয়ারি কি নাকি আরো দেরি হবে, সেটা এখন সব থেকে বড় প্রশ্ন। তারপর আবার ভোটের দামামা বাজবে, সেটা কি নিয়ে কিভাবে হবে সেটা নিয়ে সমস্ত কিছু নিয়ে কিন্তু নির্বাচন কমিশনে আজকে বৈঠক রয়েছে, আলোচনা রয়েছে। তার পরবর্তীতে জানা যাবে এবার কমিশন কি সিদ্ধান্ত নিচ্ছে। রুমা, ধন্যবাদ। কয়লা পাচার মামলায় দুজনকে গ্রেফতার করলো ইডির হাতে গ্রেফতার চিন্ময় মণ্ডল এবং কিরণ খাঁ। দ্রুত দুজনে কয়লা পাচার সিন্ডিকেটের সদস্য বলে ইডি সূত্রে দাবি। সরাসরি আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছেন। প্রকাশ, গত সপ্তাহে আমরা দেখেছিলাম ম্যারাথন তল্লাশি ইডির, শুধু তাই নয় তারপরে জিজ্ঞাসাবাদ পর্ব চলেছে। কোন প্রেক্ষিতে এই দুজনকে গ্রেফতার করা হলো, এদের বিরুদ্ধে কি অভিযোগ? দেখো কুসুমিতা, কয়লা পাচারের যে পুরনো মামলা অর্থাৎ আইপ্যাক অফিসের যে মামলা, সেই মামলার শুনানি আজকে সুপ্রিম কোর্টে পিছিয়ে গেছে। কিন্তু কয়লা পাচারের যে নতুন মামলা, যেটা কলকাতার অফিসে রেজিস্টার্ড হয়েছে 6 মাস আগে, সেই মামলার শুনানি আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এবং এই মামলায় প্রথম যে দুজনকে গ্রেফতার করা হয়েছে গতকাল গভীর রাতে, একজনের নাম চিন্ময় মণ্ডল আর একজনের নাম কিরণ খাঁ, দুজনকেই কিন্তু ইতিমধ্যেই কোর্টে তোলা হয়েছে। তাদের হিয়ারিং হবে এবং ইতিমধ্যেই ইডি তরফে কোর্টকে জানানো হয়েছে যে তাদের নিজেদের কাস্টাডিতে নিতে চান তারা। এবার প্রশ্ন হচ্ছে যে কেন তাদের গ্রেপ্তার করা হয়েছে। তুমি জানো গত সপ্তাহে 10 জায়গায় ম্যারাথন তল্লাশি অভিযান চালানো হয়, টাকার পাহাড়, সেখান থেকে 1 কোটি টাকার বেশি বাজেয়াপ্ত করা হয়েছিল, 12টি মোবাইল ফোন, প্রায় 2000 পাতার নথি। এই সমস্ত বাজেয়াপ্ত করার পর, সেটা খতিয়ে দেখার পর ইডি আধিকারিকরা যেটা দাবি করছেন যে কয়লা পাচারের যে সিন্ডিকেট কাজ করত তার একটা ব্লুপ্রিন্ট তারা কিন্তু সেদিন বাজেয়াপ্ত করেছিলেন। এবং এই সিন্ডিকেটে কারা কারা সদস্য, কিভাবে প্রোটেকশন মানি নিত, টাকা কাদের কাছে যেত, কারা পৌঁছে দিত, কিভাবে যেত, কোন দিন গেছে, তার একটা কিন্তু হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি পাওয়া গেছে। এবং সেই চ্যাট হিস্ট্রি সামনে রেখেই কিন্তু 10 জনের নাম এবং তাই সেই 10 জনের বাড়িতে তল্লাশি অভিযান, যার মধ্যে তুমি জানো ইডি তরফে দাবি করা হয়েছিল যে বুদবুদ থানার একজন অফিসার ইনচার্জ মনোরঞ্জন মণ্ডল, তাকেও গতকাল তলব করা হয়েছিল, তিনি কিন্তু হাজিরা এড়িয়েছেন। কিন্তু গতকাল আরও দুজনকে তলব করা হয়েছিল, চিন্ময় মণ্ডল এবং কিরণ খাঁ।
এই দুজনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর ইডি তরফে দাবি করা হচ্ছে যে তাদের বিরুদ্ধে মূলত অভিযোগ হচ্ছে কয়লা পাচার, অর্থাৎ এই যে অবৈধভাবে কয়লার যে সিন্ডিকেট কাজ করে দুভাবে, একটা মাইনিং পার্ট অর্থাৎ অবৈধভাবে মাইনিং করে খনন করে কয়লা বার করা, এবং সেটাকে কিন্তু বিভিন্ন ট্রান্সপোর্টের মাধ্যমে সিন্ডিকেটকে টাকা দিয়ে সেটা কিন্তু বাইরে পাচার করে দেওয়া। ইডির তরফে দাবি করা হচ্ছে চিন্ময় মণ্ডল এবং কিরণ খাঁ যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা দুজন কিন্তু এই দুটো কাজই করতো, অর্থাৎ একদিকে কয়লা মাফিয়া কয়লা ব্যবসায়ী, অন্যদিকে কয়লা পাচার করে দেওয়ায় তাদের কিন্তু অ্যাক্টিভ রোল ছিল এবং গোটা সিন্ডিকেটের মাথায় তারা বসেছিল। এবং এই তরফে দাবি করা হচ্ছে তাদের বিরুদ্ধে যে তথ্য প্রমাণ এবং ডিজিটাল এভিডেন্স ছিল সেটা সামনে রেখে দেওয়ার পরেও কিন্তু তারা ডিনায়াল মোডে ছিল, তারা কিন্তু তদন্ত সহযোগিতা করছিল না, তাই তাদের গ্রেপ্তার করার সিদ্ধান্ত। এবার কিন্তু তাদের নিজেদের কাস্টাডিতে নিয়ে ইডি আধিকারিকরা মূলত জানতে চান যে এই সিন্ডিকেটে আরও কারা কারা সদস্য রয়েছে, যে নাম অলরেডি ইডির কাছে রয়েছে, তাদের রোল কতটা, তারা কত টাকা পেয়েছিল, অর্থাৎ একাধিক প্রশ্ন রয়েছে যার উত্তর এবং পাওয়ার মানি জন্য। লন্ডারিং ঠিক কিভাবে হয়েছে? প্রকাশ, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।